চলুন আজ আমরা রবার্ট ফ্রস্টের লেখা একটা অসাধারণ আমেরিকান কবিতা নিয়ে কথা বলি। কবিতাটার নাম দ্য ডেথ অব দ্য হায়ার্ড ম্যান। এর প্রত্যেকটা লাইনের পিছনে যে একটা গভীর মানবিক গল্প লুকিয়ে আছে, আমরা সেটাই খুঁজে বের করার চেষ্টা করব। ভাবুন তো, গল্পের শুরুটা হচ্ছে মাত্র ৩টে শব্দ দিয়ে। মেরি তার স্বামী ওয়ারেনকে এসে বলছে, সাইলাস ইজ ব্যাক। ব্যাস, এটুকুই। কিন্তু নিউ ইংল্যান্ডের ওই শান্ত খামার বাড়িতে এই ছোট্ট কথাটা যেন একটা ঝড়ের পূর্বাভাস দিয়ে গেল। চারিদিকে কেমন একটা থমথমে চাপা টেনশনের পরিবেশ তৈরি হয়ে গেল। আর এই যে সাইলাস ফিরে এসেছে, এটা কিন্তু মোটেও কোনো খুশির খবর না, বরং এটা একটা বিরাট সমস্যা। আর ঠিক এইখান থেকেই শুরু হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যেকার মূল দ্বন্দ্বটা, যা এই কবিতার একেবারে কেন্দ্রবিন্দুতে। একদিকে মেরি চাইছে একটু সহানুভূতি, একটু দয়া। সে বলছে বি কাইন্ড, মানে ওর প্রতি একটু সদয় হ। কিন্তু ওয়ারেন, সে একদম বেঁকে বসেছে। তার সাফ কথা, বাট আইল নট হ্যাভ দ্য ফেলো ব্যাক, মানে ওই লোককে আমি আর ফিরিয়ে নেব না। তো মেরি আর ওয়ারেনের এই যে তর্ক, এটা আসলে শুধু সাইলাসকে নিয়ে না, এটা হলো দুটো আলাদা চিন্তাধারার লড়াই। একদিকে আছে কঠোর ন্যায় বিচার, আর অন্যদিকে আছে নিঃস্বার্থ করুণা। কর্তব্য, দায়িত্ব, ক্ষমা, এইসব নিয়ে দুটো সম্পূর্ণ আলাদা পৃথিবী যেন মুখোমুখি দাঁড়িয়ে। ওয়ারেনের দিক থেকে দেখলে ব্যাপারটা কিন্তু বেশ সোজাসাপটা। সে খুব বাস্তববাদী। তার যুক্তিগুলো কি? ১. সাইলাসের বয়স হয়েছে, সে এখন আর আগের মতো কাজ করতে পারে না। ২. লোকটা একেবারেই ভরসাযোগ্য না, যখনই ওকে সবচেয়ে বেশি দরকার পড়েছে তখনই সে চলে গেছে। আর সবচেয়ে বড় কথা, গতবার সে চুক্তি ভেঙে চলে গিয়েছিল। তাই ওয়ারেনের শেষ কথা, আই এম ডান, মানে আমার আর কিছু করার নেই। কিন্তু মেরি কিন্তু সাইলাসকে একজন চুক্তিভঙ্গকারী শ্রমিক হিসেবে দেখছে না। সে দেখছে একজন অসহায় ভেঙে পড়া মানুষকে। সে ওয়ারেনকে বলছে, হি ইজ ওয়ার্ন আউট, হি ইজ স্লিপ বিসাইড দ্য স্টোভ। মানে লোকটা একেবারে ক্লান্ত, চুলোর পাশে গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। দৃশ্যটা করুণ তো বটেই, এমনকি ভয়ঙ্করও। মেরির কাছে এটা কোনো শ্রমিকের ফিরে আসা নয়, এটা একজন আশ্রয়হীন মানুষের ঘরে ফেরার আকুতি। আর এখানেই গল্পটা আরও জটিল হয়ে ওঠে। মেরি ওয়ারেনকে বোঝাচ্ছে সাইলাস কিন্তু শুধু দয়া চাইতে আসেনি, না, সে ফিরে এসেছে তার আত্মসম্মান ফিরে পাওয়ার জন্য। আর তার উপায়টা কি? কাজ। ওর মাথায় এখনও কাজের প্ল্যান ঘুরছে। সে নাকি অসমাপ্ত কাজগুলো শেষ করবে, উঁচু মাঠটা পরিষ্কার করবে। এমনকি ৪ বছর আগেকার এক ছেলে, হ্যারল্ড উইলসন, তার সাথে মিলে কাজ করার কথাও ভাবছে। বুঝতেই পারছেন, এই পরিকল্পনাগুলো আসলে তার আত্মসম্মান বাঁচানোর শেষ চেষ্টা, যদিও শরীর তার একেবারেই সঙ্গ দিচ্ছে না। বিশেষ করে ওই হ্যারল্ড উইলসনের কথাটা সে ভুলতে পারছে না। ছেলেটা কলেজে পড়ত, আর সাইলাসের সাথে তার তর্ক লেগেই থাকত। ফ্রস্ট লিখছেন, হি হেটস টু সি আ বয় দ্য ফুল অফ বুকস, মানে বই পড়া বোকা ছেলেদের সে সহ্য করতে পারত না। সাইলাস আসলে আরেকটা সুযোগ চায়। সে হ্যারল্ডকে দেখাতে চায় আসল কাজ কাকে বলে, যেখানে পুঁথিগত বিদ্যার কোনো দাম নেই। মজার ব্যাপার হলো, ওয়ারেন যতই রেগে থাকুক না কেন, সেও কিন্তু সাইলাসের একটা গুণের কথা স্বীকার না করে পারে না। সে বলে, আই নো দ্যাটস সাইলাস ওয়ান অ্যাকমপ্লিশমেন্ট, সাইলাস ডাজ দ্যাট ওয়েল। অর্থাৎ খড়ের গাদা বানানোর কাজটা সাইলাস সত্যি খুব ভালো পারে। দেখুন, এই ছোট্ট একটা স্বীকারোক্তি ওয়ারেনের কঠিন খোলসের ভেতরে একটা নরম জায়গার ইঙ্গিত দেয়। আর ওয়ারেনের এই নরম মনোভাব দেখেই মেরি সুযোগটা নেয়। তাদের তর্কটা তখন আর সাইলাসকে নিয়ে থাকে না, এটা একটা অনেক বড় প্রশ্নের দিকে চলে যায়। প্রশ্নটা হলো, বাড়ি বলতে আমরা আসলে কি বুঝি? এখানেই দুজনের মধ্যেকার আসল পার্থক্যটা ফুটে ওঠে। ওয়ারেনের কাছে বাড়ি কি? তার ভাষায়, হোম ইজ দ্য প্লেস ওয়্যার ওয়েন ইউ হ্যাভ টু গো দেয়ার দে হ্যাভ টু টেক ইউ ইন। মানে বাড়ি হলো এমন একটা জায়গা যেখানে তুমি যখন বাধ্য হয়ে ফিরে আসবে তখন তারা তোমাকে আশ্রয় দিতে বাধ্য, একটা কর্তব্যের ব্যাপার। কিন্তু মেরির কাছে বাড়ি হলো সামথিং ইউ সামহাউ হ্যাভেন টু ডিজার্ভ, এমন একটা জায়গা যা ভালোবাসার, যা অধিকার করে নিতে হয় না। ওয়ারেন তখন আরেকটা খুব যুক্তির কথা বলে, আরে সাইলাসের তো এক ধনী ভাই আছে, কাছেই থাকে, সে তো ভাইয়ের কাছে যায়নি, ভাইয়ের তো দায়িত্ব তাকে দেখার।
কিন্তু মেরি ঠিকই বোঝে ব্যাপারটা এত সহজ না, এর পেছনে আছে অভিমান, আত্মসম্মান আর হয়তো দীর্ঘদিনের একটা বিচ্ছিন্নতার গল্প। শেষ পর্যন্ত মেরির কথাই যেন জিতে যায়। তার ওই শান্ত সহানুভূতিশীল যুক্তিগুলো অবশেষে ওয়ারেনের মনকে ছুঁয়ে যায়। কবিতায় একটা অসাধারণ দৃশ্য আছে। মেরি তার হাতটা মর্নিং গ্লোরি লতার ওপর রাখে, যেন কোনো বীণার তারে আলতো করে সুর তুলছে। ফ্রস্ট লিখছেন, তার ওই নীরব স্পর্শের মধ্যেই যেন একটা কোমল সুর ছিল, যা ওয়ারেনের ভেতরের কঠিন বরফটা গলিয়ে দেয়। আর ঠিক তখনই গোটা পরিবেশটা কেমন একটা চাপা আবেগ আর টানটান অপেক্ষায় ভরে ওঠে। তো শেষ পর্যন্ত ওয়ারেন রাজি হয়। সে ওঠে সাইলাসকে দেখতে, তাকে আশ্রয় দেওয়ার জন্য, তাকে বলতে যে এটাই তার বাড়ি। মনে হয় যাক, অবশেষে করুণার জয় হল। কিন্তু ওয়ারেন খুব তাড়াতাড়ি ফিরে আসে, অস্বাভাবিক তাড়াতাড়ি, আর একদম চুপ। তার এই নীরবতাই যেন সব বলে দিচ্ছিল। ম্যারির ওই অপেক্ষাটা মুহূর্তের মধ্যে একটা ভয়ঙ্কর আশঙ্কায় বদলে যায়। মেরি শুধু একটাই শব্দ উচ্চারণ করতে পারে, ওয়ারেন। আর ওই একটা প্রশ্নের মধ্যেই মিশেছিল সবটুকু ভয়, সবটুকু আশঙ্কা। মনে হয় সে যেন উত্তরটা জেনেই প্রশ্নটা করছে। আর ওয়ারেনের উত্তরটাও আসে একটাই শব্দে, ডেড, মৃত। আর এই একটা শব্দেই তাদের এতক্ষণের সব তর্ক, সব বিতর্ক, সব আলোচনা এক নিমিষে শেষ হয়ে যায়। ন্যায়বিচার আর করুণার এই লড়াইয়ে জয় কারোরই হল না, কারণ সময়টা পেরিয়ে গিয়েছিল। এই যে হঠাৎ করে কবিতাটা শেষ হয়ে গেল, এটাই আমাদের কয়েকটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। এই প্রশ্নগুলো সহজে মন থেকে যাওয়ার নয়। দেখুন, একটা সাধারণ খামার বাড়ির কথোপকথন, অথচ এর মধ্যে দিয়ে ফ্রস্ট কত বড় বড় বিষয় তুলে ধরেছেন। ন্যায় বিচার বনাম করুণা, বাড়ির আসল মানে কি? এটা কি একটা দায়িত্ব নাকি একটা অধিকার? কিভাবে সামাজিক শ্রেণী আর মানুষের আত্মসম্মান আমাদের সম্পর্কগুলোকে গড়ে তোলে বা ভেঙে দেয়? একটু পেছন ফিরে তাকালে বোঝা যায় ফ্রস্ট কিন্তু শুরু থেকেই আমাদের ইঙ্গিত দিচ্ছিলেন। যেমন সাইলাসের ওই চরম ক্লান্তি, তার এলোমেলো কথা, এমনকি মেরি নিজেও একবার বলেছিল হি হ্যাজ কাম হোম টু ডাই, মানে সে মরার জন্যই বাড়ি ফিরেছে। আসলে ওয়ারেন আর মেরি যখন তর্ক করছিল, সাইলাসের ভাগ্য কিন্তু তখনই লেখা হয়ে গিয়েছিল। ফ্রস্ট আমাদের কোনো সহজ সমাধান দেন না, তিনি শুধু একটা প্রশ্ন রেখে যান। প্রশ্নটা হলো যে করুণা সঠিক সময় পৌঁছায় না, তার দামটা কতখানি? আর সবচেয়ে বড় প্রশ্ন, করুণা ছাড়া ন্যায় বিচার কি আদৌ ন্যায় বিচার? এই ভাবনাটা নিয়েই কবিতাটা আমাদের ছেড়ে যায়।